নমস্কার বন্ধুরা, কাকলি কি দুনিয়া চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদেরকে যে গল্পটি পড়ে শোনাবো সে গল্পের নাম উপস্থিতি। লেখক গজেন্দ্র কুমার মিত্র। তাহলে বন্ধুরা গল্পটা পড়ছি। এটা কোনো ভয় দেখানো, গায়ে কাটা জাগানো গল্প নয়, ভূতের গল্পও নয়। আদৌ কোনো গল্প হলো কি না, হয়ে উঠল কি না তাও বুঝতে পারছি না। ঠিক যেমনটি ঘটেছিল তেমনটিই বলছি। কাউকে বিশ্বাস করতেও বলছি না। করবেন কি না সে আপনাদেরই অভিরুচি। অবশ্য একটা কথা ঠিক, খবরের কাগজটা যখন হাতে এলো তখন বসে আমি একটা গল্পের কথাই ভাবছিলুম। একটা একটা সময় আসে না সব লেখকের কাছে। কেমন একটা শূন্যতা বোধ হয় চিন্তার কল্পনার ভাণ্ডারে। কি লিখবে খুঁজে পায় না। কে জানে রবীন্দ্রনাথেরও এমন সময় আসতো কি না। কাগজটা ঘরে এসে পড়তেই তখনকার মতো আবশ্যিক লেখার হাত থেকে অব্যাহতি পেয়ে তাড়াতাড়ি কাগজটা টেনে নিলাম। আর খুলতেই চোখে পড়ল বনমালীবাবু মারা গেছেন। খুবই ছোট খবর, চোখ পড়বারও কথা নয়। দ্বিতীয় পৃষ্ঠার ওপর দিকে 6 পয়েন্ট হরফে লেখা 3 লাইনের সংবাদ। তবুও চোখে পড়ল। খবরটার মূল্য আর কারো কাছে আছে কি না জানি না, আমার কাছে অনেকখানি। বনমালীবাবু আমাদের স্কুলের হেডমাস্টার ছিলেন, দক্ষ প্রশাসক, অলরাউন্ডার, সেকালের শিক্ষক। দরকার হলে সব বিষয়ে পড়াতে পারতেন। ছেলেরা তাকে খুব ভালোবাসত, তিনিও তাদের ভালোবাসতেন। সেই জন্যই শিক্ষক হওয়া সত্ত্বেও 92 টাকা সিএম দরের কাগজে এই 1.5 সিএম স্থান ব্যয় করতে দ্বিধা করেননি কাগজের কর্তৃপক্ষ। বয়স হয়েছিল অবশ্য। ওরা লিখেছে 86 বছরে মারা গেছেন। আমার তো মনে হয় আরও বেশি। তবুও খবরটা পড়ে যে এতটা বিচলিত বোধ করলাম তার কারণ ওর কাছে আমার ঋণ অনেকখানি। উনি প্রধানত ইংরেজি পড়ালেও বাংলা সাহিত্যের নেশা উনি আমার মাথায় ঢুকিয়ে দিয়েছিলেন। আমার একটু আগ্রহ আছে দেখে উনি লাইব্রেরি থেকে ভালো ভালো বই বেছে দিয়েছেন। তা নিয়ে ওর একান্ত অনবসরের মধ্যেও আলোচনা করেছেন। এমনকি আমার সেই বালক বয়সের একেবারেই অপরিপরিপক্ক যে হাতের রচনা প্রচেষ্টাকেও ব্যঙ্গ বিদ্রূপ না করে যথেষ্ট উৎসাহ দিয়েছেন। তারপরও বরাবর যোগাযোগ রেখেছেন। এইমাত্র বছর চারেক আগেও একটি বই পড়ে ভালো লাগাতে চিঠি লিখে অভিনন্দন এবং আশীর্বাদ জানিয়েছেন। সেদিন আর কিছু লেখা গেল না, লেখার চিন্তাও নয়। বাল্যের অসংখ্য স্মৃতি মনে এলো ভিড় করে। মানুষটি দেখতে সুপুরুষ ছিলেন, পয়সাওয়ালা ঘরের ছেলে। টাকার অভাবে মাস্টারি করতে আসেননি, পড়াতে ভালো লাগে বলে এসেছিলেন। তাও ইংরাজিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট, অনায়াসে কলেজে অধ্যাপনা করতে পারতেন। সেও ওর ভালো লাগেনি। অবশ্য চালচলনে একটু স্বাতন্ত্র ছিল বলেই বরাবর। ভালো দেশি ধুতি পরতেন, ভালো জামা, জিনিস যা কিনতেন দামি দামি। গরিবের মেয়ে বিয়ে করেছিলেন। শ্বশুরবাড়ি থেকে যা তত্ত্ব আসতো তা নিয়ে কখনোই কিছু বলেননি বা মা বাবাকেও বলতে দেননি। তেমনি তা ব্যবহার করতেনও না কখনো। স্ত্রী লজ্জিত বোধ করলে বলতেন, দেখো ওরা যা দিচ্ছেন ওদের সাধ্যের অতীত। আমি মাস্টারি করে খাই, 100 টাকা মাইনের চাকর। আমারই এতটা চাল ভালো নয়, দোষ আমারই।
এইসব কত কি এলোমেলো চিন্তা মাথায় আসতে লাগলো। শেষ অবধি দুত্তর বলে উঠে পড়লাম, বনমালীবাবুর স্ত্রী বেঁচে নেই, 2 ছেলে, ছেলের বউরা নাতি নাতনি আছে, তাদের সঙ্গে দেখা করা দরকার। দেখা করতে গিয়েছিলুম, সেই কারণে কিনা জানি না ওরা এসে যথা নিয়মে দায় জানিয়ে দিলেন। না জানালেও আমি যেতাম অবশ্য, সে কথা বলেও দিলাম তাদের। ঘটনাটা বা গল্পটা সেই শ্রাদ্ধের দিনেরই। কলকাতা থেকে বেশি দূরে না হলেও জায়গাটা একটু পাড়াগা মতন। বাস যতদূর যায় তারপরও একটু হাঁটতে হয়। বিকেলে রিক্সা চলে, কিন্তু সকালের দিকে সেই পথেরই দুপাশে বাজার বসে। এত ভিড় যে তার ঠেলে রিক্সা চালানো যায় না, অগত্যা হেঁটেই যাওয়া। যেতে যেতেই চোখে পড়ল একটা ছোকরা গোটাকতক পাকা পেঁপে আর চালতা নিয়ে বসে আছে। বোধহয় নিজেদের বাড়ির ফসল বেচতে এসেছে, কারণ পেঁপেগুলো প্রায় গাছ পাকার মতন টাটকা। একটা তো বিশেষ করে গোল নিটোল, বেশ পাকা, বেল ভালো পাকা, আর বেশ বড়, 1.5 কেজি 1.25 কিলোর মতন হবে হয়তো, কম কিন্তু নয়। দর করলুম, সেও কম, 3 টাকা করে চাইল। আজ সকালেই আমাদের বাজারে কিনেছি 4 টাকা কিলো। মনে ধরেছিল বলেই মনে ছিল। শ্রাদ্ধ বাসরে গিয়ে একটা ডালায় সাজানো ফলের মধ্যে প্রথমেই যা চোখে পড়ল, এতটুকু একটা শুকনো মতন পেঁপে, জোর করে রং ধরানো। অন্য সব ফলও যে খুব উঁচু দরের তা কিন্তু নয়, তবে পেঁপেটা যেন বড়ই দৃষ্টিকটু। কথাটা বলেই ফেললাম, আপনা থেকেই মুখ দিয়ে বেরিয়ে গেল যেন। এত কাণ্ড করলেন গোবিন্দদা, পেঁপেটা এমন দুকচেটে দেখে আনলেন কেন? মাস্টারমশাই পেঁপে খেতে বড় ভালোবাসতেন। আজ আপনাদের বাজারেই কি সুন্দর একটা বড় গাছ পাকা পেঁপে এসেছে, এমন জানলে আমি নিশ্চয়ই নিয়ে আসতুম। বলে ফেলেই বুঝলুম বলাটা আমার উচিত হয়নি। এতটা অন্তরঙ্গতা ছেলেদের সঙ্গে নেই। তাছাড়া থাকলেও এটা আমার ধৃষ্টতা হতো, অনধিকার চর্চা, গোবিন্দদার অপমানিত বোধ করার কথা। ভুলটা সংশোধন করার জন্য অল্প কথায় কিভাবে ক্ষমা প্রার্থনা করা যায় ভাবছি, কিন্তু গোবিন্দর মুখের দিকে চেয়ে থেমে যেতে হলো। রাগ তো দূরের কথা, ওরই যেন দেখলুম কেমন একটু অপ্রস্তুত ভাব। বললে, হ্যাঁ, বাবাও তাই বললেন গোবিন্দ, তোর দুচেটে বৃত্তিটা গেল না আর, নরানাং মাতুলো ক্রম, মামার বাড়ির দৃষ্টি কেপন্নতা একেবারে রক্তে ঢুকে গেছে। এই পেঁপে তুই দেখে কিনলি? বললেনটা বলতেন হবে, এটা ধরে নিয়েইছি আমি বলার সঙ্গে সঙ্গে। মা বাবার ক্ষেত্রে এমন সকলকারই হয়, দীর্ঘদিনের অভ্যাসটা দীর্ঘদিন ধরেই থেকে যায়। কিন্তু পেঁপে শুনে আমি যেন ধাক্কা খেলুম একটু। এটা কি গোবিন্দরই মনের কুণ্ঠা বা অপ্রতিভ? বলতেন এই জায়গায় বললেন ব্যবহার করাটাই অভ্যাসয়। কিন্তু অবাক হয়ে দেখি গোবিন্দর মুখ চোখের চেহারাটা পাল্টে গেছে একেবারে। কথা বলছিল, মুখের হাঁটা সেইভাবেই থেমে আছে, কেমন একরকম বিস্ময় বিহ্বল ভাব চোখে, সেই সঙ্গে একটু যেন ভয়েরও। আমিও কেমন হয়ে গেছি, এ কি ভুল না গোবিন্দর মাথার গোলমাল? ও এমন পাথর হয়ে গেল কেন? বেশ কিছুক্ষণ পরে আপন মনে বিড়বিড় করে বলল, তাই তো, এ কি হলো, বাবা আসবেন কেমন করে? অথচ আমি যে একেবারে স্পষ্ট দেখলুম সেই গলা, সেই চেহারা, যা চিরকাল দেখে আসছি। এতকাল ধরে এসব কথা শোনা অভ্যাস, মনেও তো হয়নি একেবারে। আমি কথাটা চাপা দেবার জন্য তাড়াতাড়ি বললুম, সে যাকগে, আমি বরং দেখে আসি পেঁপেটা এখনো আছে কি না। গোবিন্দদা বলল,
চলো বরং আমিও যাই। না না, আপনি এ অবস্থায় এখন যাবেন কি? কাজে বসার সময় হয়েছে, ঠাকুরমশাই ডাকছেন, আমি নিয়ে আসছি। না হয় আমি এটা দিয়ে দিলাম, অনেক ঋণ আমার তার কাছে। না, তুমি বুঝছো না, আমার যেন কেমন সব গুলিয়ে যাচ্ছে, আমি সুস্থির হতে পারছি না। গোবিন্দ প্রায় ছুটে বেরিয়ে এলো আমার সঙ্গে, কিন্তু সে পেঁপে আর নেই, কেউ নিয়ে চলে গেছে। অমন গাছপাকা ফল কি পড়ে থাকে? গোবিন্দ বলল, হ্যাঁ রে, সে বড় পেঁপেটা কি হলো রে? কে কিনলো? আমাদের পাড়ার কেউ? এই তো এক্ষুনি মাস্টার মশাই তো কিনে নিয়ে গেলেন, আপনার বাবা। বলতে বলতে তারও মুখটা কেমন হাঁ হয়ে থেমে গেল। মাথা কামানো খালি পা গোবিন্দর। তাছাড়া বুঝলুম ছেলেটাও এই পাড়ার। মাস্টারমশাইয়ের মৃত্যু সংবাদটাই তার অজানা নয়। মানে? আমার তো তেমনি মনে হলো। বললেন, ছেলেকে দিয়ে আমি কাল দাম পাঠিয়ে দেব। আমার তো মনে হলো স্পষ্ট। গোবিন্দ আর দাঁড়ালো না, দাঁড়াতে পারল না, ছুটেই চলে গেল এবার। ওকে দাদা বললেও আর আমি এক বয়সী, 60-এর ওপর বয়স হবে। আমিও যথাসম্ভব দ্রুত ফিরে গেলাম। পিছন থেকেই নজরে পড়ল সাজানো সভার সামনে গোবিন্দ পাথর হয়ে দাঁড়িয়ে আছে। কারণটাও সামনে গিয়ে বুঝতে বাকি রইল না। সে শুকনো জাক দেওয়া পেঁপেটি অন্তর্হিত হয়েছে, ফলের ডালার মাথার আলো করে আছে সেই সুগল, সুস্পষ্ট, সুপক্ক বড় পেঁপেটি। কে আনলো, কে রাখলো ওখানে? দেখা গেল তা কেউ জানে না, কেউ রাখতে দেখেনি। বন্ধুরা, কেমন লাগলো আমার এই গল্পটি? যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও। আর আমার চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন, ঠিক আছে? আর পারলে সবার কাছে শেয়ার করে দিও। আজকের মতন বিদায় নিচ্ছি।